হ্যালো এভরিওয়ান। আজ একটা খুব বিশেষ সেশন নিয়ে এসেছি তোমাদের জন্য। আর কিছুদিনের মধ্যেই বাঙালি পালন করবে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। কেবলমাত্র বাংলা নববর্ষ আমরা পালন করব তা না। আমাদের যে সমৃদ্ধ সাহিত্য বা ভাষা রয়েছে, আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষার সাহিত্য, তা কিন্তু প্রতিদিনই উদযাপন করার বিষয়। একটা বহু দিনের হাজার হাজার বছরের যাত্রাপথ অতিক্রম করে আমাদের সমৃদ্ধতম বাংলা সাহিত্য আজ সমৃদ্ধির একেবারে শিখরে অবস্থান করছে। এবং একটা বিষয় তোমাদের বলতে পারি, আমরা স্কুলে যাদের কাছে সাহিত্য বা ভাষা পড়েছি, মানে আমাদের যারা বাংলার শিক্ষক শিক্ষিকা ছিলেন, তাদের কাছে একটা কথা প্রায় শুনতাম, সাহিত্য যুগের দর্পণ। অর্থাৎ সাহিত্য তার সময় এবং যুগকে বারবার প্রতিফলিত করেছে, এবং সময় বা যুগের পরিবর্তনে যে সাহিত্যের বিরাট একটা ভূমিকা আছে সে কথা কিন্তু ইতিহাস বারবার বলে। তাই আজ এই বিশেষ সেশনে বাংলা সাহিত্যের এই হাজার হাজার বছরের যাত্রাপথ আমরা খুব সংক্ষেপে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। চলো সেই যাত্রাপথের সঙ্গী হই আমরা। বাংলা সাহিত্যের যাত্রাপথ। का तरुबर पंचबी डाल चंचल चिए पैठकाल। তোমরা হয়তো ভাবছো যে ম্যামের বোধহয় মাথাটা গেছে, কি সব টাইপ করেছেন, এবং সম্ভবত স্পেল চেকে কিছু একটু গন্ডগোল হয়েছে, কিছু একটা ভুল টুল হয়েছে। অর্থাৎ ম্যাম এই কবিতা করে এগুলো কি বলছে। না ম্যাম, একেবারেই এই মুহূর্তে অন্তত মাথাটা একদমই খারাপ হয়নি। এই মুহূর্তে যে দুটো পংক্তি তোমাদের সামনে রয়েছে, একটা পংক্তি বলবো, সেটা জায়মান বাংলা ভাষার পংক্তি। অর্থাৎ আমাদের এই যে বাংলা ভাষা, আমাদের গর্বের বাংলা ভাষা, সেই ভাষার সদ্যজাত রূপ হলো এই পংক্তি। এবং এই পংক্তি আমি পেলাম কোথা থেকে? এই পংক্তি আমি পেলাম চর্যাপদ থেকে। চর্যাপদ বাংলা সাহিত্যের যাত্রা শুরুর প্রথম মাইলস্টোন। অর্থাৎ বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয়েছে কিন্তু এই চর্যাপদ থেকে। এবার একটু দেখে নিই যে এই চর্যাপদ থেকে মাইলস্টোনটা ঠিক কিভাবে শুরু হলো, তারপর ঠিক কতটা পথ আমাদের বাংলা সাহিত্য যাত্রা করলো এবং সমৃদ্ধির উচ্চ শিখরে আসীন হলো, দেখে নেওয়া যাক। চর্যাপদের আলোচনায় যাওয়ার আগে আমরা একটু বাংলা সাহিত্যের ইতিহাসকে জেনে নিই, খুব সংক্ষেপে জেনে নিই। বাংলা সাহিত্যকে সাধারণত তিনটে যুগে ভাগ করা হয়েছে। প্রাচীন ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ, মধ্যযুগ ১২০০ থেকে ১৮০০ এবং আধুনিক যুগ ১৮০০ থেকে বর্তমান। যদিও বর্তমানে আমরা যে সময়টাতে দাঁড়িয়ে রয়েছি সাহিত্যের ক্ষেত্রে, তাকে উত্তর আধুনিক যুগ বলা হয়। উত্তর আধুনিক যুগ তাকে বলা হচ্ছে, অর্থাৎ পোস্ট মডার্নিজম। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হলো চর্যাপদ, দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বৌদ্ধ দোহার সংকলন। এতটা বিষয় আমাদের অনেকেরই জানা, হয়তো আবিষ্কার কাহিনীটা আমরা সবাই সে অর্থে জানি না। তো সেই জায়গায় আবিষ্কার কাহিনীটা আমরা একটু আলোকপাত করব। আনুমানিক ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে বাংলা ভাষার সাহিত্যিক রূপের সূচনা হয়, এবং চর্যাপদ এক্ষেত্রে প্রথম কাজ হিসাবে ধরে নেওয়া যায়। চর্যাপদের রচনাকাল অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী। তো এই চর্যাপদের রচনাকাল সম্পর্কে বা ইত্যাদি ইত্যাদি নানা তথ্য আমরা জানলাম কেমন করে? এক্ষেত্রে একজনের নাম আমাদের প্রাতঃস্মরণীয়, তিনি হলেন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ মহামহোপাধ্যায় শ্রী হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। আমরা সবাই তার নাম জানি। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি নেপাল রাজ দরবারে তারই গবেষণার কাজে গিয়েছিলেন, এবং সেখানকার যে লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগারে তিনি কিছু বই পান, কিছু পুঁথি পান। সেই পুঁথিগুলো গবেষণা করতে গিয়ে তার মনে হয় এর মধ্যে কিছু পুঁথি রয়েছে যেখানে যে পদগুলো রয়েছে সেগুলো বাংলা ভাষার লক্ষণাক্রান্ত। এবং সেখান থেকে তিনি দীর্ঘ গবেষণার পরে এটা আবিষ্কার করতে সক্ষম হন যে এর মধ্যে যে চর্যাপদের পুঁথি তা হলো সদ্যজাত বাংলা ভাষা। এবং পরবর্তীকালে ১৯১৬ সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই চর্যাপদ বাংলা ভাষার হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নাম দিয়ে প্রকাশ করেছিলেন। মূল পাণ্ডুলিপিতে বলা হয় ৫০টি পদ ছিল, কিন্তু তিনি খুঁজে পেয়েছিলেন ৪৬৬টি পদ। ৪৭টা পুরোটাও নয়। এবং ২৩ জন কবি ছিলেন যাদের
পাদাচার্য বলা হতো, পদযুক্ত আচার্য। তার মধ্যে লুইপা ছিলেন তিনি সবথেকে পুরনো এবং কাহ্নপা মোটামুটি সবথেকে নতুন ছিলেন। এছাড়া গুণ্ডরিপা, ভূসুকুপা অনেক বিখ্যাত পাদাচার্য ছিলেন সেই সময়কার, তারা এই কবিতাগুলি লিখেছিলেন। তো চর্যাপদ একটু বিশেষ, মানে রচনাটা একটু বিশেষ। আমরা যদি চর্যাপদের সমস্ত কবিতাগুলো পড়ি, পদগুলো পড়ি, দেখবো তার বাইরে একটা খুব সুন্দর স্টোরি আছে, গল্প আছে কিছু। কেমন না, সমাজের যারা অন্তজ শ্রেণী, যাদের নিয়ে সে অর্থে গল্প কবিতা লেখা হয়নি সেই সময়, শবরী, মাঝি, জেলে, এদের নিয়ে, এবং তাদের জীবন, তাদের জীবনের ক্রাইসিস, তাদের জীবনের বিভিন্ন অনাচার, তাদের জীবিকা, তাদের খাদ্য, সবটাই আমরা এই পদগুলোতে পেয়ে যাই। ওই যে বললাম সাহিত্য যুগের দর্পণ, সেই যুগটাকে রিফ্লেক্ট করছে, সময়টাকে রিফ্লেক্ট করছে। কিন্তু এরা কেন, এরাই বা কেন এই সাহিত্যে এলো? কারণ সেই সময় বৌদ্ধ ধর্ম এবং ব্রাহ্মণ্য ধর্মের একটা কনফ্লিক্ট চলছে এবং সমাজের এই অন্তর্য শ্রেণীর মধ্যে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার হচ্ছে এবং সমাজের ব্রাহ্মণ্য ধর্মের যে অতিরিক্ত কঠোর মনোভাব সেটা প্রকাশিত হচ্ছে এবং সেটা এর বহিরঙ্গে আমরা পাই। কিন্তু এর উদ্দেশ্য এটা ছিল না চর্যাপদে। বৌদ্ধ ধর্মের বিভিন্ন পন্থা রয়েছে, মহাযান, হীনযান, আমরা বিভিন্ন, সরি এটা জৈন, সহজিয়া বা বৌদ্ধ ধর্মের অন্যান্য বিভিন্ন পন্থা রয়েছে, তন্ত্র মতে তান্ত্রিক পন্থা। তো এই পন্থাগুলো অবলম্বন করার জন্য একটা গূঢ় সাধনার প্রয়োজন হয় এবং সেই গূঢ় সাধনার জন্য এই সহজিয়া বৌদ্ধ সম্প্রদায়ের যারা সাধনচার্য ছিলেন, সাধন আচার্য ছিলেন, তারা এগুলোকে গুপ্তভাবে লিখে রাখলেন ওই পদে। এর আভ্যন্তরীণ অর্থ অন্য আর বহিরঙ্গের অর্থ অন্য, এবং এটাই চর্যাপদের অন্যতম বৈশিষ্ট্য। এই যে সাংকেতিক অর্থ, বাইরে সমাজের গল্প বলে দিচ্ছে কিন্তু ভিতরে এর গূঢ় সাংকেতিক অর্থ রয়েছে, যেগুলো কেবলই যারা সহজিয়া ধর্ম সম্প্রদায় এবং যারা এই সাধনা করেন তারা বুঝতে পারবেন। তো চর্যাপদের পর আস্তে আস্তে আমাদের সাহিত্যের পথ এগোলো। এগিয়ে আমরা পেলাম বাংলা সাহিত্যের অন্যতম সমৃদ্ধ একটা স্তর, তা হলো মধ্যযুগ। ১২০০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ। তার মাঝখানে বেশ খানিকটা অচলায়তন চলেছে। সেখানে আমরা অনেক সময় রচনা দেখতে পাই না এবং অন্ধকার সময় চলেছে বাংলা সাহিত্যে। কিন্তু তারপরে আমরা যে ধারাগুলো পেলাম সেগুলো বাংলা সাহিত্যের সমৃদ্ধতম ধারা। বাউল গান, লোকগীতি এগুলো পরে আসছে। মঙ্গল কাব্য, রামায়ণ মহাভারতের অনুবাদ, ভাগবতের অনুবাদ, তার সাথে আমরা পাচ্ছি সতী ময়নামতি, লোর চন্দ্রানী, সৈয়দ আলাওলকে আমরা পাচ্ছি, বৈষ্ণব সাহিত্য পাচ্ছি আমরা, সবথেকে বড় কথা। বৈষ্ণব সাহিত্য চৈতন্যের আগে পরে একটা বিরাট সমৃদ্ধ ধারা। কিন্তু কেন? কেন এই সময়? নতুন নতুন দেবতাদের সাথে পরিচিত হচ্ছি আমরা এবং দেবতা নির্ভর সাহিত্য রচনা হচ্ছে। কেন? কেন? আবারও সেই লাইনটা মনে করতে হবে, সাহিত্য যুগের দর্পণ। সাহিত্য যুগের দর্পণ, এই সময় যুগটা কি, সময়টা কি? এই সময় ইসলামী শাসকরা তাদের শাসন স্থাপন করেছেন বাংলায় এবং বাংলা একটা সোশিও ইকোনমিক ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে। সমাজে যারা কুলীন, তাদের অত্যাচার, যে সব ধর্মাচরণ করা যাবে না ইত্যাদি ইত্যাদি। এদিকে ডাঙায় বাঘের ভয়, জলে কুমিরের ভয়, এদিকে ওলা উঠায়, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। অর্থাৎ বাঙালির একটা অবলম্বন প্রয়োজন হলো, ধর্মান্তরণ ঘটছে ইত্যাদি নানা রকম ক্রাইসিস। তো এরকম একটা সময় দাঁড়িয়ে অবলম্বন দরকার হলো এবং অবলম্বন বলতে আমরা দৈবী শক্তি, এই কথাটা মানতে আমরা বাধ্য। দৈবী শক্তির আমাদের প্রয়োজন হলো সেই সময়। সেই দৈবী শক্তির প্রয়োজন থেকে আত্মপ্রকাশ করলেন কিছু লৌকিক দেবতা। মনসা, চণ্ডী যদিও পৌরাণিক দেবী, তবু এখানে তিনি লৌকিক হিসাবে এলেন। ধর্ম ঠাকুর আসলে শিব। এবং কি তৈরি হলো? সেই বিখ্যাত মহাকাব্য মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল। অতুলনীয় কিছু কাব্য, অতুলনীয় কিছু লাইন আছে সেখানে এবং সেই সময়টাকে কি অদ্ভুত সুন্দরভাবে প্রকাশ করেছেন সেই সময়কার কবিরা, এটা ভাবা যায় না। রামায়ণ কাশিরাম কৃত্তিবাস ওঝা, মহাভারত কাশিরাম দাস, তারা অনুবাদ করলেন। ভাগবতের অনুবাদ হলো শ্রীকৃষ্ণ বিজয়। এছাড়াও বৈষ্ণব সাহিত্য শ্রী চৈতন্যদেবের আগে পরে সেটাও একটা বিরাট সমৃদ্ধ ধারা। ইসলামী সাহিত্য ইত্যাদি, নাচ সাহিত্য, সবটাই অত্যন্ত সমৃদ্ধ কিছু ধারা মধ্যযুগের বাংলা সাহিত্যে গড়ে উঠলো, যা আমাদের অন্যতম সম্পদ। বিশেষ করে এই দুটো নাম কেন মধ্যযুগের সাহিত্যে আমি তোমাদের সামনে আনলাম। এক বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন আর এক ভারতচন্দ্রের অন্নদামঙ্গল।
বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের শুরু বলতে পারি আমরা, এবং অন্নদা মঙ্গল অসামান্য এক রচনাকারকে রায়গুণাকর ভারতচন্দ্র। শেষ। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন যখন রচনা হচ্ছে তার আগের পিরিয়ডটা অন্ধকারাচ্ছন্ন সময়, সেখানে অ্যাজ সাচ আমরা খুব একটা সাহিত্য রচনা কিছুই পাই না বাংলায়। তারপর বেশ খানিকটা ইন্টারভ্যালের পর বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন আমরা পেয়েছি। তবে এখানে কিন্তু শ্রীকৃষ্ণ দৈবী মাহাত্ম্যে প্রকাশিত হন না, তিনি লৌকিক একটি সাধারণ মানুষ, এবং এখানে রাধা কৃষ্ণের প্রেমলীলা সাধারণ মানবী প্রেম। এই মানবত্বই কিন্তু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে বৈশিষ্ট্য। এরপর ক্রমশ বিভিন্ন সাহিত্য ধারায় সমৃদ্ধ হয়েছে, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য ইত্যাদি, বৈষ্ণব সাহিত্য। এবার একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে বাংলা সাহিত্য বা বাঙালি যাবে। এদিকে মধ্যযুগ, ওদিকে আধুনিক যুগ, পাশ্চাত্য শিক্ষার হাতছানি। মাঝখানে কে দাঁড়িয়ে রয়েছেন? ভারতচন্দ্র। এবং মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তার বিখ্যাত লেখা অন্নদামঙ্গল। আমরা প্রত্যেকেই সেই দৃশ্য, সেই কাব্য, সেই কবিতা পড়েছি। বাঙালির অবক্ষয়ের সূচনা হয়েছে, বাঙালির জীবন বেশ এই অবক্ষয়ের শিকার। তো এরকম একটা সময়ে দেবী অন্নদা, তিনি প্রচন্ড কোন্দল, প্রচন্ড অশান্তি, হরিহরের গৃহ ছেড়ে চলেছেন তার অন্য এক শিষ্যের গৃহে, এবং তিনি বালিকা বধূর বেশে উপস্থিত হয়েছেন নদীর তীরে। সেখানে তিনি ঈশ্বরীকে বলছেন, ঈশ্বরী সেখানকার মাঝি পাটনি, যে আমাকে নৌকা পার করে দাও। ঈশ্বরী ভয় পাচ্ছে, তুমি অন্য কারোর বধূ। তার মানে তখনকার সামাজিক অবস্থান, নারীর অবস্থান কি, এখান থেকেই আমরা বুঝতে পারছি। তো ঈশ্বরী পাটনিকে যখন উনি বোঝাতে সক্ষম হলেন যে তিনি এক কুলীন কন্যা, কুলীন বন্ধু, তিনি বন্দ্যোপাধ্যায় বংশের বধূ। বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কে ভেবে দেখো এবং কমেন্ট করো, বন্দ্যোপাধ্যায় কে? তো তার স্বামী অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। কে তিনি? একজন কিন্তু জানি আমরা, দেবাদিদেব মহাদেব। তো বহিরঙ্গে এই প্রচন্ড নিন্দার ছলে, কুকথার ছলে তিনি বলে দিলেন আসলে নিজের কথা, তার বংশের কথা। তার অন্নপূর্ণা নাম কি দিলেন? তার পিতামহ। পিতামহ দিলাম ওরে অন্নপূর্ণা নাম। তিনি কে? ব্রহ্মা, ব্রহ্মার দেয়া নাম। মৈনাক তার ভাই, ডানা কেটে দিয়েছিলেন দেবতারা, তাই ভয়ে তিনি সমুদ্রে নিমজ্জিত, ইত্যাদি নানা কথা। তার স্বামী ভূত নাচিয়ে ফেরেন, পঞ্চভূত তার অনুগামী, ইত্যাদি ইত্যাদি আমরা পেলাম সেই বিখ্যাত ব্যজস্তুতি অলঙ্কার, অর্থাৎ বাইরে খারাপ ভিতরে প্রশংসা। এবং সেই অসামান্য ব্যজস্তুতি আড়ালে সেই সময়কার বাঙালির অবস্থানটা এত সুন্দর করে ভারতচন্দ্র দেখালেন যে তাকে আধুনিকতম বলতে আমার অন্তত কোনো দ্বিধা নেই। তারপর আসছে সেই আইকনিক দৃশ্য, যেখানে কাঠের সেঁউতি সোনার হয়ে উঠেছে, এবং ঈশ্বরী বুঝতে পেরেছেন এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়। এবং ঈশ্বরীর এই রিয়েলাইজেশন থেকে বাঙালির বাৎসল্যের জন্য ঈশ্বরী ওখানে অমর হয়ে গেল, কারণ সে দেবীর কাছে কি চাইলো? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সে আর কিছু চাইনি, গাড়ি বাড়ি অনেক অর্থ কিছু চাইনি। সে হয়ে উঠল বাঙালির বাৎসল্যের এক আইকনিক চরিত্র, ঈশ্বরী পাটন। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বিভিন্নভাবে বাংলা সাহিত্যের একটা অমূল্য সম্পদ, এবং ওই যে ট্রানজিশন পিরিয়ডটা এত সুন্দর করে ধরেছেন অন্নদামঙ্গলে ভারতচন্দ্র, সেটা অসামান্য, মানে অনবদ্য একটা লেখা। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল থেকে আমরা চলে আসবো আধুনিক যুগে, যে সময়টা আমাদের 1800 সাল থেকে আমরা ধরি, কারণ সেই সময়টা আমাদের নেহাতি পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত একটা সময়, যেখানে নবজাগরণের সূচনা হচ্ছে, এবং বাংলা সাহিত্যের নতুন নতুন যে ফরমেশন, গদ্য সাহিত্য, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, এগুলো ইন্ট্রোডাকশন হচ্ছে। তার কারণটা কিন্তু অবশ্যই অস্বীকারের জায়গা নেই, পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রভাব। এই মুহূর্তে তোমাদের চোখের সামনে স্লাইডে যে নামগুলো রয়েছে, এছাড়াও আরো অনেক নাম রয়েছে যারা আমাদের কাছে প্রাতঃস্মরণীয়। খুব সামান্য কিছু নাম তোমাদের সামনে রয়েছে, যার মধ্যে অবশ্যই বিদ্যাসাগর, রামমোহন। এরা না থাকলে আমরা বাংলা গদ্যকে আমাদের হাতে পেতাম না, সাহিত্য তো দূরস্থ। বাংলা যে গদ্যে আমরা লেখাপড়া করছি, সাহিত্য রচনা করছি, সেই গদ্য এদের হাত দিয়ে আমরা পেলাম। বিদ্যাসাগর নিজে বহু সংস্কৃত রচনার অনুবাদ করলেন, রামমোহন বহু তার সামাজিক তত্ত্ব লিখলেন, সবটাই গদ্য ভাষায়। মাইকেল মধুসূদন দত্ত, তার কথা আমাদের স্মরণ করতেই হবে। বাংলা সাহিত্যে একেবারে রেনেসাঁসের সন্তান যাকে বলা হয়, তিনি মাইকেল মধুসূদন দত্ত। তার কবিতা, তার নাটক, তিনি রামায়ণের
একেবারে মানবিক রূপ তুলে ধরলেন আমাদের সামনে তার মেঘনাদ বধ কাব্যে। এবং মেঘনাদ বধ কাব্য, সেখানে একটা বিষয় আমরা বলি যে দেবতা রাম এবং রাক্ষস রাবণ দুজনেই মানুষ হয়ে উঠেছেন। আধুনিকতার এর থেকে বড় প্রকাশ বোধহয় আর হতে পারে না। তাই মাইকেল মধুসূদন দত্ত একজন অন্যতম আধুনিক সাহিত্যিক, এ কথা আমরা অনস্বীকার্যভাবে বলতে পারি। একটা নাম তোমরা এখানে দেখছো, আলালের ঘরের দুলাল। কেন লিখেছি এই নামটা? কারণ আধুনিক সাহিত্যের অন্যতম দান হচ্ছে উপন্যাস। প্যারীচাঁদ মিত্র, যার ছদ্মনাম হলো টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র যার ছদ্মনাম হলো টেকচাঁদ ঠাকুর, তিনি লিখলেন আলালের ঘরের দুলাল, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের লক্ষণাক্রান্ত রচনা। উপন্যাসের লক্ষণাক্রান্ত রচনা। তবে এটাকে সম্পূর্ণ উপন্যাস বলা যায় না। সম্পূর্ণ উপন্যাস আমরা পেলাম বঙ্কিমচন্দ্রের হাতে। ক্রমশ আমরা দুর্গেশ নন্দিনী, রাজসিংহ, এবং আমি পরপর হয়তো নামগুলো বলছি না, কৃষ্ণকান্তের বিল, দেবী চৌধুরানী, আনন্দমঠ, সবটুকু আমরা পেলাম। এবং সেই বন্দে মাতারম পেলাম, যা সমগ্র ভারতবাসীকে উদ্বেলিত করে তুলেছিল। বঙ্কিমচন্দ্রের লেখার ওজস্বিতা, তার ভাষার প্রয়োগ অসামান্য। এবং আমরা তো ঔপন্যাসিক বঙ্কিমকেই বেশি প্রাধান্য দিই, কিন্তু প্রাবন্ধিক বঙ্কিমের কিন্তু কোনো তুলনা হয় না। কৃষ্ণচরিত্র বা বঙ্গদেশের কৃষক অথবা কমলাকান্তের দপ্তর, এর কোনো তুলনা কি আদৌ আছে বাংলা সাহিত্যে? কি মনে হয় তোমাদের? কমেন্ট বক্সে কিন্তু জানাও। কমলাকান্তের দপ্তরের হয়তো কোনো তুলনা বাংলা সাহিত্যে নেই, বিশ্ব সাহিত্যে আছে কিনা সেটাও বিরল। আমরা যারা কমলাকান্ত পড়েছি সেটা জানি। এরকম সমাজের প্রতি সচেতনতা এবং বিভিন্ন সামাজিক তত্ত্বকে এইভাবে মজা করে একটু অসামান্য ভাষাভঙ্গিতে তুলে ধরা, এটা বোধহয় বঙ্কিমের পক্ষেই সম্ভব ছিল। তার পরবর্তী সময়ে আমরা যাদের পাই তাদের মধ্যে একজনের নাম তো আমাদের প্রথমে করতেই হয়, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের আধুনিকতম রূপ গঠনে তার অবদান তো অনস্বীকার্য। তবে একেবারে খুব স্পেসিফাই করতে গেলে বাংলা সাহিত্যের আধুনিকতম কিছু জিনিস তার হাতে আমরা পেলাম, তা হলো ছোট গল্প এবং গদ্য কবিতা রবীন্দ্রনাথ ইন্ট্রোডিউস করলেন। এছাড়াও মনস্তাত্ত্বিক উপন্যাস সহ বেশ কিছু জিনিস আমরা রবীন্দ্রনাথের হাতেই পেয়েছি। রবীন্দ্রনাথের সমসাময়িক ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, তাকে আমরা ছন্দের জাদুকর বলি। তিনি বিভিন্ন অপূর্ব সব কাব্য রচনা করেন। তবে রবীন্দ্রনাথের আগেও ঈশ্বরগুপ্ত, বিহারীলাল, এদের কথাও কিন্তু আমরা অস্বীকার একদমই করতে পারি না। তারা প্রত্যেকেই আমাদের কাছে প্রণম্য। সাহিত্য ধারায় এরা সবাই রত্ন। কিছু রত্নের কথা হয়তো বলছি, কিছু রত্নের কথা হয়তো সময়ের অভাবে বলতে পারছি না। এরপর যার নাম করবই, তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বুদ্ধদেব বাবু তার প্রবন্ধ রবীন্দ্রনাথ উত্তর সাধক, এই প্রবন্ধে বলছেন, এই প্রথম মোড় ফেরার ঘন্টা বাজলো। কাকে বলছেন? না, কাজী নজরুল ইসলামকে বলছেন। রবীন্দ্রনাথের আবর্তে যে সময় সবাই প্রায় হারিয়ে যেতে বসেছে, সেই সময় নজরুল এলেন বিদ্রোহের ধ্বজা উড়িয়ে। কারণ কারণ তিনি লেটোর দলে গান গেয়েছেন, প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছেন, অনাহার দেখেছেন, অপুষ্টি দেখেছেন, সব দেখেছেন। তাই তিনি নির্দ্বিধায় বলতে পারেন, যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এই হলেন কাজী নজরুল ইসলাম। নজরুলের অসাম্প্রদায়িকতা, তার লেখার ওজস্বিতা আমরা সবাই জানি। তার জন্য তাকে কারাবরণও করতে হয়েছে, সেটাও আমরা জানি। বাংলা সাহিত্যের তিনি এক অমূল্য রত্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার হাতে বাংলা উপন্যাস একটা অদ্ভুত সুন্দর আটপৌরে রূপ পেয়েছিল, যা এখনো সমানভাবে জনপ্রিয় বলে আমার বিশ্বাস। তোমাদের কি মনে হয়? এবং শরৎচন্দ্রের একেবারে প্রিয়তম উপন্যাস তোমাদের কোনটা? আমার শ্রীকান্ত, আমি বলে রাখলাম। তোমাদের কোনটা সেটা জানি। এবং শ্রীকান্ত শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। তোমাদের কোন উপন্যাসটা সব থেকে প্রিয় শরৎচন্দ্রের, প্লিজ জানি। তিন বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাস বা ছোট গল্পকে যে মর্যাদায় এরা নিয়ে গেলেন, এদের ভূমিকা অনস্বীকার্য। বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক। বিভূতিভূষণের অপু আসলে তো বাঙালি, আসলে বাঙালি। বাঙালিকে জানতে গেলে, বাঙালির জীবনকে জানতে গেলে অপুকে বোধহয় জানতেই হয়। গণদেবতা, ধাত্রীদেবতা। তারাশঙ্কর যে ভাষা নিয়ে এলেন, যে রাঢ়ের ভাষা নিয়ে এলেন, ছোট গল্পের যে রূপ নিয়ে এলেন, তারাশঙ্করের বোধহয় কোনো তুলনা নেই। মানিক নিয়ে এলেন অদ্ভুত একটা আধুনিকতা, নিয়ে এলেন ফ্রয়েডীয় মনস্তত্ত্ব। এইভাবে মনস্তত্ত্বকে নিয়ে আসা রবীন্দ্রনাথ খানিকটা নিয়ে এসেছিলেন, তবে মানিক বোধহয় সেটাকে পূর্ণতা দিলেন। এরপরে ক্রমশ আরো নানা কবিরা এলেন, সুনীল গঙ্গোপাধ্যায় এলেন, শক্তি চট্টোপাধ্যায় এলেন, আরো
নানা মানুষ এলেন, শঙ্খ ঘোষ এলেন, তারা ক্রমশ ক্রমশ সমৃদ্ধ করলেন। এলেন জয় গোস্বামী। পরবর্তী সময় আমি বলছি, তারা অবশ্যই সমৃদ্ধ করলেন বাংলা কবিতা এবং গদ্যের ধারাকে। আমি যাদের নাম করলাম না, আমি বারবার বলছি, তারাও বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রত্ন। কেবল সময়াভাবে আমি এই নামগুলো করতে পারলাম না। তবে বাংলা সাহিত্যের ইতিহাসে এঁদের নামও কিন্তু ভীষণভাবে স্মরণীয় এবং এদের অবদান অনস্বীকার্য। সমাজে আদিবাসী আমরা যাদের বলি, তাদের জীবন ১০৮৪ মার থেকে আমি জানি না আর কোথায় খুব ভালোভাবে প্রকাশিত হয়েছে। এবং মহাশ্বেতা দেবী নিজে এদের মধ্যে থেকে কাজ করেছেন, তাই এদের উপন্যাসে এত সুন্দর করে ইনি প্রকাশ করেছেন বিষয়টা। স্বর্ণময়ী দেবী, তিনি প্রথম বাঙালি মহিলা সাহিত্যিক এ মর্যাদা পেতেই পারেন, কারণ তিনি ঠাকুরবাড়ির সন্তান এবং তিনি শুরু করেন বিষয়টা। আমরা পেয়েছি আশাপূর্ণা দেবীকে। তার তার লেখনীর প্রশংসা করার ধৃষ্টতা বোধহয় আমার নেই। এবং জ্ঞানচক্ষু থেকে শুরু করে আর প্রথম প্রতিশ্রুতি, তার অনবদ্যতা আমরা সবাই জানি। প্রথম প্রতিশ্রুতি পড়া আছে কি? ট্রিলজির কোন অংশটা সবথেকে ভালো লাগে তোমাদের? আর আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির যে ট্রিলজি আছে, সেই ৩ টে উপন্যাসের পরপর নাম একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও। তাহলে জেনে খুব ভালো লাগবে যে সাহিত্যের সাথে তোমাদেরও পরিচয় রয়েছে। কবিতা সিংহ, নবনীতা দীপসেন, পরবর্তী সময়ে মল্লিকা সেনগুপ্ত, মন্দাক্রান্তা সেন, এদের সবাইকে আমরা পেয়েছি এবং এরা ক্রমশ ক্রমশ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্য এবং ভাষা বা সংস্কৃতি, এগুলো আমাদের অস্তিত্ব। আজ আমরা হয়তো ভীষণ বিক্ষুব্ধ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে এই বিক্ষুব্ধতা আশা করব স্থায়ী হবে না এবং বিক্ষুব্ধতা বারবারই এসেছে। এই অভিঘাত বারবারই এসেছে, ভিন্ন ভিন্ন চেহারায় এসেছে। তবে বাঙালি সংস্কৃতি, তা কিন্তু আজও বেঁচে আছে। তাই এটা আমাদের দায়িত্ব আমাদের সাহিত্য সংস্কৃতিকে জানা। কারণ সাহিত্য তো সংস্কৃতিরই অংশ এবং আমাদের উত্তর সাধক যারা, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরকে এই বিষয়ে অবগত করে যাওয়া। এটা আমাদের প্রত্যেকেরই বোধহয় মরাল ডিউটি। বাংলা সাহিত্য বললেই তোমার ঠিক কি মনে পড়ে? বা ঠিক কোন সাহিত্য রচনা তোমার জীবনে একটা বিরাট ভূমিকা নিয়েছে বলে তোমার মনে হয়? আমার মনে হয় সবার জীবনেই আছে কোনো না কোনো। সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং জানিও যে এই খুব সংক্ষিপ্ত একটা আলোচনা, কারণ বাংলা সাহিত্যের যাত্রাপথ এই আলোচনা এই সময়ের মধ্যে বোধহয় সম্ভব নয়। তবু খুব সামান্য একটা চেষ্টা করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অপেক্ষা করব তোমাদের কমেন্টে। একটা বিশেষ বিষয় তোমাদের জানানোর, এই যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, কামিং সুন, নববর্ষের একটা বিশেষ উপহার তোমাদের জন্য আসতে চলেছে এবং সেই উপহারে যে সবাই ভীষণ খুশি হবে সেটা বলাই বাহুল্য, কারণ নববর্ষের উপহার এবং নববর্ষের মতোই সেটা গ্র্যান্ড হবে। দেখা যাক কি উপহার তোমাদের জন্য অপেক্ষা করছে, কি উপহার আসছে তোমাদের জন্য এবং এটা তোমাদের প্রিপারেশন প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতির ক্ষেত্রে যে অনেকখানি কার্যকর হবে সেটুকু বলতে পারি এবং তোমরা ভীষণই খুশি হবে। এই বিষয়ে আরো বিশদে জানতে টেক্সটবুক সুপার কোচিং এর ওয়াইটি যে ক্লাসেস গুলো চলবে সেগুলো অবশ্যই ফলো করো টিল পয়লা বৈশাখ। এবং পয়লা বৈশাখেই তোমরা জানতে পারবে তোমাদের জন্য নববর্ষের কোন উপহারটা আমরা পরিকল্পনা করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বিক্ষুব্ধ সময় আসেই, কিন্তু সেই সময় একেবারে মজবুত করে হাল ধরতেই হবে আমাদের। তাই পড়াশোনাটা একদমই চালিয়ে যেতে হবে। আর সাহিত্য, সংস্কৃতি, তার হাতও কিন্তু ছাড়লে চলবে না। আজকে সেশন এখানেই শেষ করলাম। অবশ্যই জানিও যে প্রশ্নগুলো করলাম।